ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। এমএইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। এই মুহূর্তে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে, তোমরা অনলাইনে দেখতে পাচ্ছ, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আপডেটটি উঠে এসছে। আমাদের যে এসএসসি এসএলএসটির উপরে যে নতুন বিজ্ঞপ্তি বার হয়েছিল, সেই বিজ্ঞপ্তিকে কিন্তু চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এবং এর ফলে স্বভাবতই যে প্রশ্নগুলো আমাদের সামনে উঠে আসছে যে এই মামলার ফলে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি হবে, পরীক্ষা আদৌ হবে নাকি পরীক্ষা বাতিল হয়ে যাবে, বা পরীক্ষার যে প্রসেস সেটা বাতিল হয়ে যাবে, এই সম্পর্কে লেটেস্ট আপডেট যেগুলো উঠে এসেছে সেটাই কিন্তু আজকে আমরা ডিসকাশন করব। ওকে, দেখো, মামলার প্রেক্ষাপট তোমরা জানো যে এসএসসি 2016 সালের যে চাকরিহারাদের পুনর্নিয়োগ প্রক্রিয়া শুরু করতে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে, এবং এতে মানে কয়েকটি যে নতুন নিয়মাবলী দেওয়া হয়েছে তার বিরুদ্ধেই কিন্তু চাকরি প্রার্থীদের একটা অংশ কিন্তু সেই মানে বঞ্চিত চাকরি প্রার্থীরা নিজেকে মনে করছে তারা কিন্তু কেস করেছে আজকে এবং মামলা দায়ের করেছে। এবং মামলাকারীদের প্রধান যে দাবি সেটা তো আমি এখানে বলছি, এবং আরও যে মেন দাবিগুলো আছে সেগুলো কিন্তু আমি বলবো। বাট তাদের প্রধান দাবি হলো, আমরা নতুন করে পরীক্ষা দিতে চাই না, রিপ্যানেল চাই 2016 সালের নিয়ম অনুযায়ী, অর্থাৎ অনলাইন আবেদন শুরুর আগেই যেন শুনানি হোক, এই ধরনের কিন্তু তারা দাবি করছে। এবার দেখো, আর যে মানে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং বিজ্ঞপ্তির যে পয়েন্টে তাদের মেন সমস্যা হচ্ছে বা যে পয়েন্ট নিয়ে তারা কেস করছে, সেটা কিন্তু মানে বিষয়টা আমাদেরকে দেখতে হবে। এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় কিন্তু মামলার আবেদন সেটা গ্রহণ করেছেন, এবং শুনানির সম্ভাব্য তারিখ রাখা হয়েছে 5ই জুন 2025, অর্থাৎ দুদিন পরেই কিন্তু শুনানির একটা সম্ভাবনা আছে। এবং মামলাকারীদের দাবি যেটা আমরা আগে বললাম, এবং তাদের সাথে সাথে মেন যেটা দাবি হলো, নিয়োগ প্রক্রিয়া 2016 সালের নিয়মেই কিন্তু করতে হবে। অর্থাৎ তাদের দাবি, আমরা 2016 সালের নিয়ম অনুযায়ী পরীক্ষা দিয়েছিলাম, এখন আমাদের চাকরি বাতিল হয়েছে, আমাদের পুনরায় পরীক্ষা যদি দিতে হয় তাহলে কেন আমি এখনকার নিয়মে দেবো, আমি তখনকার নিয়মে দেবো, তখন যে নিয়ম চালু ছিল সেই বিষয়টা কিন্তু তারা বারবার বলছে। এবং এই সম্পর্কে আরও কিন্তু ইনফরমেশন পরপর আমি এখানে রাখছি, এবং সেই ইনফরমেশন পরপর রাখার আগে কিন্তু একটা গুড নিউজ আছে। ভিডিও ডেসক্রিপশনে আমাদের এসএলএসটি কোর্সের বিস্তারিত লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। সেই কোর্সে মানে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এসএলএসটি সংক্রান্ত যাবতীয় কোর্স কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে এসএলএসটির যে সাবজেক্ট তার উপরে কিন্তু প্রস্তুতি চলছে, যেগুলো করলে এসএলএসটি পরীক্ষার যে 60 নাম্বার এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হবে, ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন পাবে। এটা কিন্তু আমাদের বলতে পারো একদম অভিজ্ঞতা থেকে বলছি। ওকে, এবং 75% কিন্তু কোর্সের উপরে ডিসকাউন্ট চলছে। যারা লাইফ সায়েন্স নিয়ে প্রস্তুতি নিচ্ছ, যারা এসএলএসটির জিওগ্রাফি নিয়ে প্রস্তুতি নিচ্ছ, যারা এসএলএসটির বাংলা, যারা এসএলএসটির হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং অন্যান্য সাবজেক্ট নিয়ে প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও, কারণ প্রস্তুতি কিন্তু ফুলদমে শুরু হবে খুব তাড়াতাড়ি। ওকে, তো চলো বিষয়টা আমরা আরও বিস্তারিত জেনে নিই। দেখো, কি কি নিয়মের লঙ্ঘন ঘটেছে সেটা যদি বলো, মেন যেটা বলছে টিচিং মানে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যেটা আলাদা স্কোর করা হয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট কখনো বলেনি যে অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর দিতে। এতে যাদের অভিজ্ঞতা নেই, মানে যারা শিক্ষকতা হিসেবে আগে যুক্ত ছিল না, তাদের তাহলে 10 নম্বর ক্ষতি হয়ে যাচ্ছে। 1 নম্বর হলো ফ্রেশ ক্যান্ডিডেট, এখনকার ফ্রেশ ক্যান্ডিডেট, এবং যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিল অথচ যারা চাকরিতে জয়েন করতে পারেনি বা পাস করতে পারেনি, বা যারা ওয়েটিং লিস্টে ছিল বিশেষ করে, তাদেরও কিন্তু এই কেসের বা মামলা দায়েরের পিছনে একটা ভূমিকা আছে। কারণ তারা বলছে, আমরা তো যোগ্য প্রার্থী ছিলাম, ওয়েটিংয়ে ছিলাম, অযোগ্যদের জন্য আমি চাকরিতে জয়েন করতে পারিনি, তো আমার তো ক্ষতি হয়ে গেল, এই 10 নম্বর তো আমি পিছিয়ে যাব। কারণ যাদের অভিজ্ঞতা আছে তাদের তো 10 নম্বরটা বেশি হয়ে যাবে। এবং বিশেষ করে যখন যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে প্রকাশ করছে না, 2016 সালের যে প্যানেল টোটালটা বাতিল করে দিয়েছে, অথচ সেই 2016 সালে যারা মানে টিচার হিসেবে কাজ করেছে এতদিন ধরে, তাদের কিভাবে নাম্বার দেওয়া হবে, সেই প্যানেলটাই তো মানে অবৈধ। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মেন যে পয়েন্ট, এই টিচিং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যে স্কোর, যখন আমি নোটিফিকেশন বার হয়েছিল ভিডিও করেছিলাম, আমি বলেছিলাম যে এই পয়েন্টটা ব্যক্তিগতভাবে কিন্তু আমারও পছন্দের নয়, এবং বলেছিলাম এই পয়েন্টে কিন্তু একটা আইনি জটিলতা আসতে পারে। সেই আইনি জটিলতাটাই কিন্তু এলো, সেটা কিন্তু তোমরা লক্ষ্য করতে পারছো। এখন বিষয় হচ্ছে, নতুন নিয়মে যে পুরনো, আবার বলছে যে নতুন নিয়মে পুরনো প্রক্রিয়ার চেষ্টা, অর্থাৎ এসএসসি বলছে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া মানে যে প্যানেল ক্যান্সেল হয়েছে তাদের পরীক্ষা আমি 2025-এর নিয়মে নেব। তো এটা কিন্তু তারা মানতে চাইছে না। অর্থাৎ একসময় তখন একাডেমিক স্কোর ছিল 35, এখন হয়ে গেছে 10, তখন লিখিত পরীক্ষা ছিল 55, এখন হয়ে গেছে 60, তখন ইন্টারভিউ ছিল 10, এখন ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন মিলে হয়ে গেছে 20। তো এই একটা বিষয়, এবং তার সাথে সাথে আরেকটা বিষয়, সেটা বলছে আগে যেটা ছিল 1:14,
অর্থাৎ 100টা পদের জন্য 140 জন ডাকছিল, এখন 100টার জন্য বা পদের জন্য 160 জন ডাকবে, তো আমাদের কম্পিটিশন বেড়ে যাবে। এই ধরনের কিন্তু মানে তারা বিষয়গুলো পয়েন্টগুলো উল্লেখ করেছে। মেন যেটা বিষয় যে মামলাকারীর মানে প্রভাব কি হতে পারে, এই মামলার জন্য কি পরীক্ষা ক্যান্সেল হবে বা পরীক্ষার যে টোটাল প্রসেস কি স্থগিত হয়ে যাবে, সেইটা কিন্তু একটা মানে একটা কোশ্চেন, বড় ধরনের কোশ্চেন। যদি আদালত মামলাকারীদের পক্ষে রায় দেয় তাহলে বলছে যে এসএসসিকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি বাতিল করতে হবে এবং 2016 সালের যে পুরনো রুল সেটা কিন্তু জারি করে তার উপরে কিন্তু পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা স্থগিত বা বাতিল হতে পারে। বাট আমার ব্যক্তিগতভাবে মানে যেটা হচ্ছে বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু কম আছে। কারণ এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে যে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যে টোটাল বিষয়টা কমপ্লিট করতে হবে। তো সেটা করার জন্য টোটাল পরীক্ষা ক্যান্সেল করে বা ঝুলিয়ে দেবে এরকম কিন্তু সম্ভাবনা কম আছে। হয়তো কিছু রুলস, যে রুলসের উপরে সমস্যাগুলো হচ্ছে সেই রুলসগুলো অ্যামেন্ডমেন্টস করতে বলতে পারে বা চেঞ্জেস করতে পারে। বাট তার জন্য টোটাল পরীক্ষা বাতিল, পরীক্ষা স্থগিত এই ধরনের কিন্তু বিষয়গুলো আশা করছি হবে না, সেটাই কিন্তু অভিজ্ঞতা থেকে কিন্তু জানাচ্ছি। অর্থাৎ পরীক্ষা যেটা ক্যান্সেল হবে কিনা, বাতিল হবে কিনা, স্থগিত হবে কিনা, যেটা নিয়ে তোমাদের কোশ্চেন ছিল, তার উত্তর স্পষ্ট হলো নো। রুলসের পরিবর্তন হতে পারে বাট পরীক্ষা কিন্তু হবে, এটুকু কিন্তু মানে যেটা প্রেক্ষাপট আমরা দেখে কিন্তু বুঝতে পারছি। এবং আরেকটা বিষয়, এই যে 10 নম্বর এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যে নাম্বার দেওয়ার বিষয়টা, দেখো বিভিন্ন আর্টিকেলে কিন্তু এটা এসছে, বিভিন্ন নিউজ পেপারের আর্টিকেলে কিন্তু এসছে। আমি কিন্তু একটা পেপার কাট এখানে করেছি যে বলছে শিক্ষকতার অভিজ্ঞতার যে নাম্বার বরাদ্দ এটা কিন্তু আগেও করেছে কমিশন। দেখো এর ভেতর যদি তুমি পড়ো, এই যে 2011 সালের কথা তারা বলছে, 2011 সালের যে নোটিফিকেশন বেরিয়েছিল, 12 সালের যে পরীক্ষা হয়েছিল, সেখানেও কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দিয়েছিল এবং সেই নম্বরটা কিন্তু 10 ছিল না, 5 নম্বর ছিল এবং তার উপরেও কিন্তু কেস হয়েছিল। মানে আমাদের যে যে শিক্ষা দপ্তর ঘেরাও হয়েছিল, সবই হয়েছিল এবং আলটিমেটলি কিন্তু সুপ্রিম কোর্ট, সেই সময় সুপ্রিম কোর্টে দেখো এই যে লেখা আছে, সেই সময় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে পরীক্ষার মোট নম্বরের 8%-এর বেশি কিন্তু শিক্ষকতার অভিজ্ঞতার উপরে নাম্বার দেওয়া যাবে না। অর্থাৎ যদি আমার পরীক্ষা 60 নম্বর হয়, তো আমি তার কিন্তু 8%-এর বেশি তাকে কিন্তু আমি এই খাতে নাম্বার রাখতে পারবো না, এরকমটা কিন্তু বলা হয়েছিল। ঠিক আছে, এবং আহ, বিষয়টা আমাদের মনে রাখতে হবে, সেই সময় কিন্তু সুপ্রিম কোর্ট আদালত নির্দেশ দিয়েছিল যে মানে যে এসএসসি যেটা করেছিল যে অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার, সেটা কিন্তু তারা স্থগিত রাখেনি, সেটা কিন্তু করতে মানে তাতে কিন্তু কোনো রকম বাধা ছিল না। বাট তখনকার প্রেক্ষাপট আলাদা ছিল, এখন কিন্তু একটু অন্য প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেহেতু নতুন পুরনোর বিষয় হয়েছে বা চাকরি বাতিলের পরীক্ষা নতুন করে হচ্ছে। 2016 সালে এই নিয়ম ছিল না, 2025 সালে আবার নতুন এই নিয়মে হচ্ছে। তো এটা যদি ফ্রেশভাবে মানে রিক্রুটমেন্ট হতো একদম আগে, কোনো কোনো প্যানেল ক্যান্সেলের বিষয়টা না থাকতো, একেবারে নতুন রুলস জারি করে যদি পরীক্ষা হতো, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থাকতো না। আহ, সমস্যাটা তৈরি হচ্ছে এই যে ঘটনাক্রম ঘটেছে তার জন্য বা এখনকার প্রেক্ষাপটের জন্য। তো সেই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং বলছে যদি আদালত এসএসসির পক্ষে রায় দেয় তাহলে নতুন নিয়মে নিয়োগ চলবে এবং অপেক্ষমান যে তালিকাভুক্ত যারা ওয়েটিং লিস্টে ছিল, তারা নতুন নিয়মে কিন্তু তাদের বিষয়টা সেইভাবে আদালতের রায় অনুযায়ী তারা কিন্তু মানতে তারা বাধ্য হবে। তো এই ছিল ওভারঅল বিষয়, যেটা আমি সংক্ষেপে বললাম, বেশি বেশি এক্সপ্লেন করলাম না। কারণ যেটা মূল বিষয় তোমাদের জানার, যে এসএসসির বিজ্ঞপ্তির উপরে মামলা হয়েছে এবং মামলাটা কোন কোন পয়েন্টের ভিত্তিতে হয়েছে সেটা বললাম। চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ যদি কি বলো, তাহলে ভবিষ্যৎ নিয়ে সেরকম কিছু ভাবার কিছু নেই। পরীক্ষা কিন্তু ক্যান্সেল, যেটা হবে কি হবে না বলছিল, পরীক্ষা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা কিন্তু কম আছে। অর্থাৎ পরীক্ষার যে যথাসময়ের কথা বলা হয়েছে সেই টাইম পিরিয়ড কিন্তু সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে। সুপ্রিম কোর্ট যদি টাইম পিরিয়ডের মানে যে বাধাটা যদি অতিক্রম নিজেই যদি বলে যায় ঠিক আছে 31শে ডিসেম্বর নয়, তুমি একটু টাইম নাও, সেক্ষেত্রে হয়তো পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা সম্ভাবনাই খুব কম। বাট স্পেশাল ভাবে এই বিষয়টার উপরে মামলা দায়ের হয়েছে বলে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে ইত্যাদি সেগুলো কিন্তু নয়। হতে পারে যে রুলসগুলো নিয়ে সত্যি কিছু রুলস চেঞ্জ হওয়া প্রয়োজন, সেই রুলসগুলো নিয়ে হাইকোর্ট বিষয়টাকে অবজার্ভ করতে পারে এবং তার অবজারভেশন অনুযায়ী কিন্তু রাজ্য সরকারকে বা সরকার বলা ভুল, মানে পর্ষদকে হয়তো বলতে পারে যে আপনারা যে মানে এসএলএসটির যে 2025-এর রুলস তৈরি করেছেন, সেই রুলসের এই পয়েন্টগুলো আপনারা চেঞ্জ করুন, এটা কিন্তু এই পয়েন্টগুলো ঠিক নয়, এটুকুই সাজেশন দিতে পারে। এর বাইরে কিন্তু কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।